সব সংকট কাটিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় ভারত। এ কথা বলেছেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারত বাংলাদেশের সম্পর্ক আগের মতো অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের এ কথা বলেন। সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করলেও এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবস্থা নেবেন বলে আশা তার। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ সহ বাংলাদেশে চলমান উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি। ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, বাণিজ্য, যোগাযোগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণে আগ্রহী ভারত। এর আগে সকালে পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে একযোগে কাজ করবে ভারত। সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনায় হামলা প্রসঙ্গে সরকারকে অবহিত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করে দিল্লি। বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর ১৯ দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন তিনি। দুপুর ১২টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় শাপলায় ইইউর ১৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেন তিনি। সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানান ইইউ প্রতিনিধিরা। এছাড়া বিভিন্ন পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। রোহিঙ্গা সংকট সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বদা সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ১১ই ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ঘোষণা দিয়েছে বিএনপির ৩ সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। হাসিনা মুক্ত বাংলাদেশে ভারত নানা ষড়যন্ত্র করে সুযোগ নেয়ার চেষ্টা করছে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বিএনপির ৩ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন। চটুল মন্তব্য করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে সম্প্রতি আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলা, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে কল্পিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার সহ ভারতীয় আগ্রাসনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। প্রতিবাদে ঘোষণা করা হয় ১১ই ডিসেম্বর আগরতলা অভিমুখে লং মার্চের। ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে ১১ই ডিসেম্বর সকাল ৮টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেন, হাসিনা মুক্ত বাংলাদেশের নানা ষড়যন্ত্র করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে ভারত। ভিসা বন্ধ করায় সম্পর্কের টানাপোড়েনে দেশটির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। ভারত ভিসা বন্ধ করছে, এটা স্বাধীন দেশ হিসেবে আমাদের আত্মসম্মানে লাগে, কিন্তু ভারত যদি অনাধিকারের জন্য এই ভিসাটা বন্ধ রাখে তাহলে ভারতে দুর্ভিক্ষ দেখা দিবে, সব জায়গায় ধর্মঘট হবে, ডাক্তাররা অনশন করবে। সাম্প্রদায়িকতার ব্যাপারে বাংলাদেশ এখনো একটা ভালো অবস্থানে আছে। এটাকে অস্থিতিশীল করা পত্রিকায় লিখিয়ে তারা পারবে না। বাংলাদেশে ভারতীয় অপপ্রচার রুখতে দেশের জাতীয় ঐক্য গড়ে উঠেছে বলেও জানান গয়েশ্বর চন্দ্র রায়। এরকম সময় কিন্তু মানুষের মধ্যে ঐক্য আসে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা জানান। ৫ই আগস্ট লুট হওয়া অস্ত্র আশানুরূপভাবে উদ্ধার হয়নি উল্লেখ করে দ্রুত তা উদ্ধার নির্দেশ দেন তিনি।
পাশাপাশি কোনো তদবির ছাড়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করার আহ্বান জানান। এ সময় ভারতের অপপ্রচারের বিষয়ে বলেন, 15 বছরে সুবিধা ভোগ করা প্রতিবেশী দেশ এখন আর সুবিধা পাচ্ছে না বলে এসব অপপ্রচার চালাচ্ছে। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। সিভিল ড্রেসে এসে সে প্রথম তার আইডেন্টিটিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। আর কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব। জুলাই আগস্ট আন্দোলনে কিছু পুলিশ সদস্যের ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, 15 বছরে আওয়ামী লীগ সরকার 80 থেকে 90 হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দেয়। বাদী বা তদন্তকারী কর্মকর্তায় কেউ মামলা নিয়ে বাণিজ্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর পুলিশ প্রধান শেখ সাজ্জাদ আলী। দাবি করেন, নিউইয়র্কের চাইতে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না। আর মামলা দিয়ে বাণিজ্যের বিষয়েও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। আর জিডি হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তা তদন্ত করার নির্দেশও দেন তিনি। 10 থেকে 15 দিনের ভিতরে এটা আমি কার্যকরী করব। সেটা হলো যে জিডি হওয়ার 1 ঘন্টা পরে বাইসাইকেল হোক আর মোটর বাইকে হোক আমার পুলিশ অফিসার আপনার কাছে যে বলবে যে কি ঘটনা হয়েছে। আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা, এবং আপনারা খবর নেন একজনের বিরুদ্ধে অলরেডি আমি ব্যবস্থা নিছি। ছাত্র জনতার জুলাই আগস্টের আন্দোলনের সময় কিছু পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন। ক্ষমা চান ঢাকা মহানগর পুলিশ প্রধান। গত 15 বছরের যে রিক্রুটমেন্ট হয়েছে, নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে। স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, এইরূপভাবে গত 15 বছরে আমরা রাত্রি যদি আপনারা হিসাব করেন 80 থেকে 90 হাজার এইরূপভাবে রিক্রুটেড। ঢাকা মহানগরের প্রধান সমস্যা যানজট স্বীকার করলেও প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে না পারার দায় নিতে নারাজ ডিএমপি। বলেন, এই রিকশা নিয়ন্ত্রণ করতে না পারলে অচল হয়ে পড়বে শহর। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ ও দুদক, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুদকের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার সময়ে দুদক ছিল, আদালত ছিল, কিন্তু বিচার হয়নি। বিচার হয়েছে শুধু বেগম খালেদা জিয়ার। দুদক সংস্কার কমিশনের প্রধান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সময় হয়েছে দুদককে ঢেলে সাজানোর। 9 ডিসেম্বর বাংলাদেশ সহ বিশ্বের 191টি দেশে একযোগে উদযাপিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এবারের প্রতিপাদ্য, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। সাত সকালে দুদকের সদর দপ্তরে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এ সময় দুদক সচিব বলেন, জুলাই আন্দোলনের চেতনায় দুদক প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এরপর দুদকের আয়োজনে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিগত সময়ে কর্তৃত্ববাদ চেপে বসেছিল দুদকে। কমিশন ছিল সরকারের আজ্ঞাবহ। দুর্নীতি কমিশন দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করবে। এই প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হন, হোক না রাজনৈতিক দলীয় রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত হয়েছেন, কিন্তু আপনি যেই মুহূর্তে দুদকের চেয়ারম্যান হয়েছেন, দুদকের একজন কর্মী হয়েছেন, আপনার মনে এই বোধটা কেন জন্মায় নাই যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা? আপনি কেন দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করবেন? আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, 15 বছরে শেখ হাসিনার আজ্ঞাবহ ছিল দুদক। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই
চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। দুদকের নেতৃত্বশূন্য অবস্থা কাটাতে শিগগিরই চেয়ারম্যান কমিশনার নিয়োগ করা হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। এত বড় বড় দুর্নীতি দেশে হয়েছে, দুদককে অবশ্যই সচল করতে হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের কাছে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট নির্বাচিত সরকারের চেয়েও বেশি বলে মনে করেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য। এ সময় আমলাদের সমালোচনা করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত দুদিনব্যাপী সিটিজেন্স কনফারেন্সের দ্বিতীয় দিনে রাষ্ট্র সংস্কারে নিজেদের মতামত তুলে ধরেন দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ। যত পলিসি করি, যত কিছুই করি, আইনের জায়গায় আইন থাকবে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে না। এ সময় ডক্টর দেবপ্রিয় বলেন, রাষ্ট্র পরিচালনায় আমলারা বড় ভূমিকা রাখার কথা থাকলেও তারাই এখন বড় সমস্যার কারণ। আজকে যে আমলা, কাল সে রাজনীতিবিদ, পরের দিন সে ব্যবসায়ী। এইটাই তো সমস্যা হয়ে গেছে যে ওনারা বহুরূপে এখন আমাদের সামনে আসে। এই তিনটি একই হয়ে গেছে অনেক ক্ষেত্রে। অনুষ্ঠানে দুর্নীতি বন্ধে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন বক্তারা। তখন একটা লজ্জাবোধ ছিল, তার মানে কি একটা অগ্রহণযোগ্যতা ছিল। যারা সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাদের সমালোচনা করেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান। কে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়? জনগণ। যেই ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে, এটা অভূতপূর্ব। এটা কোনো নির্বাচিত সরকারেরও নাই আমি মনে করি। কাজে এই সরকার কেন সকল অপশক্তিকে কেন পরাজিত করার মতো পদক্ষেপ গ্রহণ করবে না, সেটা কিন্তু এই দাবিটা আমাদের তুলতে হবে। কনফারেন্সে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় মনোনয়ন বাণিজ্য। বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য, অর্থ। নির্বাচনী ব্যয় আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো, কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা, যে ১৭০০ কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করব? বিশ্লেষকরা বলেন, যে কোনো মূল্যে এবার সংস্কারের সুযোগ কাজে লাগাতে হবে। একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, এইটাকে কাজে লাগাতে হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশের বাজারে চলমান সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেল লিটারে ৮ টাকা বেড়েছে। ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, বোতলজাত সয়াবিন তেল লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, আর খোলা সয়াবিন তেল লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, বাজারে তেলের সরবরাহ ঘাটতি থাকলেও মজুতের ঘাটতি নেই। বেগম রোকেয়ার মতো স্বপ্ন দেখতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে দেশ গর্বিত। ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় নারী জাগরণের পাশাপাশি সমাজকে এগিয়ে নিতে পথপ্রদর্শক নারীদের আরও উদ্বুদ্ধ করতে প্রতি বছর সুলতানার স্বপ্ন নামে একটি নতুন স্বীকৃতি পুরস্কারের প্রস্তাবনা দেন তিনি। এবার বেগম রোকেয়া পদকপ্রাপ্তরা হলেন শিক্ষাবিদ এবং অধিকারকর্মী পারভিন হাসান, শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার, দাবাড়ু এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ এবং নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। কার কোন চিন্তা, কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে, পুরস্কার পাবে সেটা তো বটেই। সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে। এবার সুলতানার স্বপ্ন 2024 কে পাবে, কে চিন্তাতে এসছে, তাহলে চিন্তাটা ওই যে কল্পনা করার উৎসাহটা মানুষের মধ্যে জাগবে। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে বিভিন্ন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর পতেঙ্গার টিকে ও সিটি গ্রুপের কারখানা পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তেলের সরবরাহ, উৎপাদন ও সাপ্লাই ভাউচার খতিয়ে দেখা হয়। এদিকে সরকার ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করেছে। এতে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক ও দাম কমার কথা থাকলেও সেই চিত্র কোথাও নেই। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না 1 লিটার ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল।
খুচরা বিক্রেতাদের অভিযোগ, মিল মালিকরা দাম বাড়াতে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। ব্যবসায়ীদের কারসাজির কারণে তেল নিয়ে সরকারের আমদানি শুল্ক ছাড় কোনো কাজে আসছে না। বোতলজাত তেল যেটা কম পাওয়া যাচ্ছে কিনা, তো আমরা দুটো প্রতিষ্ঠানেই দেখলাম যে তাদের উৎপাদন স্বাভাবিক আছে, সেল হয়ে যাচ্ছে বাজারে, এটা বিলি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরের হাতে কোথাও এটা কারচুপি করছে কিনা সেই বিষয়টা আমরা তদারকি করব তাদের থেকে আমরা তথ্য নিয়ে। আবারও দূষণের শীর্ষে ঢাকার বাতাস। সকাল 8টায় বিশ্বের 126টি দূষিত শহরের মধ্যে বায়ুর মান 305 স্কোর নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল ঢাকা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান মাত্রার চেয়ে 45% বেশি। এরপরই আছে মিশরের কায়রো, স্কোর 211। বাতাসের মান নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এই সূচক তুলে ধরে। মূলত বায়ুর মান 300 পার হলে দুর্যোগপূর্ণ হিসেবে অভিহিত করা হয়। বায়ুর মানের হিসেবে আজ রাজধানীর সবচেয়ে দূষিত 3 শীর্ষ এলাকা ইস্টার্ন হাউজিং, যার স্কোর 521, পুরান ঢাকার বেচারাম দৌড়ি, যার স্কোর 473, ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, যার স্কোর 429। গেল বৃহস্পতিবারও দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা। অগ্রহায়ণের শেষ ভাগে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে বাড়ছে শীতের অনুভূতি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহন। ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঠাকুরগাঁও জেলার বেশিরভাগ এলাকা। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। শীতল হাওয়া উপেক্ষা করে কাজে যাচ্ছেন তারা। সোমবার সকালে অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব। সরাসরি যাচ্ছি সেখানে। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান, ওয়ান লাইফ ইজ টু মেনি। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। আজকের আলোচনায় আন্তঃনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে। আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেই। গঙ্গা পানি চুক্তির মেয়াদ 2026 সালে উত্তীর্ণ হয়ে যাবে। সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন, সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দেই। বন্যা পূর্বাভাস, উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি। ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ, প্যারা ট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছি। আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভারত থেকে বর্তমানে প্রায় 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি। প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে,
তাদের সাজা মওকুফের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা জানেন, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা 2023 সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম। এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যসমূহের বিষয়ে আজকের এফওসিতে করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং ঐক্যমত থাকে তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি। দিল্লিতে সুবিধাজনক সময়ে পরবর্তী ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করেন এবং নাম বলবেন, এবং হ্যাঁ নাম বলবেন। আগে আমি রুলস অফ এটা বলে নেই, একজন করে প্রশ্ন করবেন, নাম বলবেন, কোথাকার এবং কোন পত্রিকায় কাজ করেন কিংবা কোন টেলিভিশন চ্যানেলে, এবং আমি 3টা প্রশ্ন নিব, তারপর আমি উত্তর দিব। আর একটু জোরে বলেন। আলোচনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কি আলোচনা হয়েছে? মাননীয় সচিব, আপনার বাম পাশে আপনি যেটা বলেছেন যে ভারতীয় প্রচার মাধ্যম বা সামাজিক মাধ্যমে বাংলাদেশের ভোটতরির বিষয় নিয়ে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মিথ্যে বয়ান, অপপ্রচার এগুলো হয়েছে এবং আমরা ব্যর্থহীনভাবে বলেছি এবং একটু মনে করে দিয়েছি বাংলাদেশ অন্যের বিষয়ে নাক গলায় না। তো আমরা চাইবো যে ভারতে যেন আমাদের বিষয়ে নাক না গলায়। আমি যদি বিষয়টাকে এভাবে করি, তো সেই জায়গায় আপনার কাউন্টার পার্টের রেসপন্সটা কেমন, 1 নম্বর। 2 নম্বর, তিনি নিচে অ্যাডভাইজারের সাথে মিটিং করে যাওয়ার সময় বলেছেন যে আজকে আপনাদের খুব ক্যান্ডিড ফ্র্যাঙ্ক ডিসকাশনের সময় কমন কিছু কনসেপ্ট তার মধ্যে একটা মাইনরিটি ইস্যু আছে সেটা বলেছেন। পাশাপাশি বলেছেন রিলিজিয়াস, কালচারাল এবং ডিপ্লোম্যাটিক স্ট্রাকচারের উপর অ্যাটাক নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তো সেক্ষেত্রে আগরতলায় আমাদের বিষয়ে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছিল সেই প্রসঙ্গটি আলোচনায় এসেছে। ধন্যবাদ। মাননীয় সচিব, মহসিন, আমি সমকালে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে উপদেষ্টার সাথে দেখা করার পরে যখন নেমেছিলেন বিক্রমশ্রী, উনি হচ্ছেন যে নিরাপত্তার ইস্যুটি মূলত বলে গেছেন। তো নিরাপত্তা নিয়ে আমরা জানি যে ভারতের 7 সিস্টারের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন বিশেষ করে। তো সেই বিষয়ে আসলে কি কথা হয়েছে, বাংলাদেশ আসলে কি নিশ্চয়তা দিয়েছে? আচ্ছা, 3টি প্রশ্ন আমি প্রথমে নিলাম, এরপরে 3টি প্রশ্ন নিব। প্রথম প্রশ্নটি ছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। দুটো দিক, একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনারা এর আগেও প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিচ্ছি সেটা পুনরুক্তি করি। এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস কেন, এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে। সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায় কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মাধ্যমে জানানো যায়। তো কাজে এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে her presence does not have any bearing on our relations এবং তারা এই বাস্তবতার সত্ত্বেও they would like to engage with the government of the day। এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি এবং সেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটাও বলেছি যে আমাদের দিক থেকে
সাংবাদিক, শিক্ষক, আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতীয় প্রচার মাধ্যমে যোগাযোগের করেছেন, তাদেরকে রিচ আউট করেছেন এবং আপনারা অনেকে ইউটিউবে ম্যাটেরিয়ালগুলো পাবেন। এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সংশয় থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কী ধরনের আচরণ হচ্ছে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ এই বিষয়ে আলোচনা, আমি এই বিষয়টা খুবই জোরালোভাবে বলেছি। আগরতলা এবং কলকাতায় সাম্প্রতিকবারে যে ঘটনা ঘটেছে আপনি এর আগে আমাদের প্রেস রিলিজ দেখেছেন এবং আজকের সভাতে আমি খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি। তৃতীয় যে প্রশ্ন ছিল নিরাপত্তা ইস্যুতে, নিরাপত্তা ইস্যুতে আমরা সাধারণভাবে আলাপ আলোচনা করেছি, কিন্তু খুব স্পেসিফিক্যালি আমরা এই 7 সিস্টার সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আজকে সভাতে করে নেই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার ধারণা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ আছে এবং আজকে উনি আমাদের এখানে আসার পরে আমার প্রত্যাশা সেই আন্ডারস্ট্যান্ডিং গ্যাপটা কমবে। আমার নাম আমার নাম মিজানুর রহমান, আমি মানব জমিনে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন যে এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু, আমরা কারো অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করি না। ইন্ডিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে সংখ্যালঘু ইস্যুতে, কিন্তু আমরা কোথাও বাংলাদেশের দিক থেকে কোনো ধরনের কনসার্ন আমরা ব্যক্ত করি না। তো আমরা কেন তাদেরকে বলছি যে তোমরা এসে দেখে যাও আমাদের এখানে কি হচ্ছে? এটা আমাদের সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আমরা একদিকে বলছি এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু, আবার আমরা বলছি যে আসো এসে দেখে যাও। এটা একটু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল কিনা? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের হাই কমিশনে হামলার যে বিষয়টা, এটা সর্বোচ্চ কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং তাদের আমাদের হাই কমিশনের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। আমরা এই বিষয়টাকে বলার পরে তাদের জবাবটা কি ছিল? মাননীয় সচিব, আমার নাম মাহফুজ মিশা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আপনার আমার প্রশ্নটা হচ্ছে যে যখন অভ্যন্তরীণ বিষয়ে না করানোর কথা বলছেন, সেই বৈঠক থেকে এসেই ভারতের মাননীয় পররাষ্ট্র সচিবকে ব্রিফ করেছেন আমাদেরকে, উনি কোনো প্রশ্ন নেননি, কিন্তু তিনি আবারও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার কাছে তার উদ্বেগের কথা জানিয়েছেন। ফলে এই বৈঠক থেকে ঢাকা দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন সেটা খানিকটা প্রচলিত হবে অথবা একটা ইতিবাচক আলোচনা শুরু হবে, যে উদ্দেশ্য বা প্রত্যাশার কথা ফরেন অফিস বলছিল দুই দেশেরই, সেইটাকে আসলে ভেস্তে গেল। বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকের 3 থেকে 4 দিন আগে সীমান্ত হত্যার একটি ঘটনা ঘটেছে। সীমান্ত হত্যা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আমরা বরাবরই দেখেছি সুন্দরকোটায় নামিয়ে আনার একটা প্রতিশ্রুতি ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটি আমরা কথা হচ্ছে কিনা? আমি শেষটা দিয়ে শুরু করি। সীমান্ত হত্যা নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয় এবং এই দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এই ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়। এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে, এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্যে বলেছি যে 1 death too many, সে কথাটা বলেছি। তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয়, নানা ধরনের অপরাধ হয় এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন। আমরা যেটা বলেছি যে উই ডোন্ট কন্ডোন এনি ক্রাইমস, আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না, কিন্তু আমরা একই সাথে হত্যাকাণ্ডকে সমর্থন করি না। কাজে সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।